আজকের টপিক হচ্ছে ফিজিক্সের গতি। আর এই টপিকটা নবম দশম শ্রেণী দুই ক্লাস স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আসলে যদি গতি নিয়ে কথা বলতে যাই, শব্দটা খুবই ছোট এবং চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। তোমাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে এই চ্যাপ্টারটা দ্বিতীয় চ্যাপ্টার বা এই টপিকটা গতি মানে খুব সহজ টপিক হতে পারে। আসলে টপিকটা বুঝলে অনেক সহজ, কিন্তু বিষয়টা অনেক ভাস্ট একটা বিষয়, অনেক লার্জ একটা বিষয়। এখন তোমাদের তো অনেক প্রশ্ন আসতে পারে, কেন স্যার যারা ইতিমধ্যে 9-এও উঠে গেছো, 9 পড়ে ফেলছো বা 10-এ আসো, তারা গতি সম্বন্ধে কিছু না কিছু ধারণা তোমাদের আছে। কিন্তু আমি বলতে চাইবো যে এই চ্যাপ্টারটা থেকে মাস্ট পরীক্ষা আসে এরকম একটা চ্যাপ্টার হচ্ছে এটা। আর এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে বা এই চ্যাপ্টারের যে ক্যালকুলেশনটা আছে, এটা হচ্ছে যে তোমার খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশনগুলোর মধ্যে একটা। মোস্ট অফ দ্য টাইম আমরা চিন্তা করি যে ফুল মার্ক পাওয়া বা এই লিখিত বিষয়গুলোতে কীভাবে আমরা ফুল মার্ক পাই বা ফুল মার্ক পাওয়ার কোনো প্রবলিটি আছে কিনা। তা আমি বলবো ম্যাথ ব্যতীত সায়েন্সের আর কোনো সাবজেক্টে ফুল মার্ক পাওয়ার সুযোগ থাকে, সেটা হচ্ছে ফিজিক্স। এখন কেন প্রশ্ন করতে পারো যে স্যার ফিজিক্স কেন হবে? বেসিক্যালি আমরা যখন দেখি ফিজিক্সের কিছুটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকে আর লজিক্যাল টার্ম থাকে, এই গতি চ্যাপ্টারটাও বা এই জাতীয় টপিকগুলো যখন আমরা ফিজিক্সে লিখবো, এখানে আমার ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা আছে। আর আমি একটু আগে বললাম ইম্পর্টেন্স চ্যাপ্টার মধ্যে একটা হচ্ছে গতি। তো চলো গতি নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমেই যখন গতি নিয়ে কথা বলি বা মোশন নিয়ে কথা বলি, প্রশ্ন আসতে পারে এই গতিটা কী জিনিস। দেখো, খুব মজার একটা কথা হচ্ছে যে পৃথিবীতে কোনো কিছুই স্থির না, তবে আবার সব কিছুই গতিশীল না। এখন দেখো, এই যে গতি একটু আগে বললাম সকল বস্তু গতি না, আবার সকল বস্তু স্থির না। তো এটা ডিপেন্ড করবে একটা বস্তু গতিশীল না স্থিতিশীল, সেটা ডিপেন্ড করবে প্রসঙ্গ কাঠামোর উপর। আচ্ছা, আমি লিখতেছি বিষয়টা, প্রসঙ্গ কাঠামো। এখন প্রশ্ন আসতে পারে স্যার এটা কি জিনিস, প্রসঙ্গ কাঠামো কি জিনিস? প্রসঙ্গ কাঠামোর উপর কেন ডিপেন্ড করবে? দেখো, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো যে একটা ট্রেনে দুইটা যাত্রী মুখোমুখি অবস্থায় বসে আছে। তো যখন ট্রেনে দুইটা যাত্রী মুখোমুখি অবস্থায় বসে আছেন, ট্রেনটা হচ্ছে একটা স্টেশন ক্রস করে যাচ্ছে। তো স্টেশনে আরেকজন যাত্রী দাঁড়ায় আছে। এখন যে যাত্রীগুলো ট্রেনের ভিতরে বসে আছে, যারা মুখোমুখি বসে আছেন, তারা স্টেশনে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে তাকে কি করতেছে, দেখো তাকে স্থির দেখতেছে না চলমান দেখতেছে? স্থির দেখতেছে, কারণ ট্রেনটা তখন চলমান ছিল। আর যেই ব্যক্তিতে স্টেশনে দাঁড়ানো ছিল, সে যদি ট্রেনের ভিতরে ওই দুটো আরও যাত্রী আছে, বাট তুমি জাস্ট ওই স্পেসিফিক ওই দুটো যাত্রীর কথা ধরো যে ওই দুটো যাত্রীকে যখন দেখতেছে, তারা কি স্থির ছিল না গতিশীল ছিল? নিশ্চয়ই গতিশীল ছিল, কারণ ট্রেনটা গতিশীল ছিল। এখন প্রশ্ন আসতে পারে, তাইলে কে গতিশীল কে স্থির? এখন আমি যদি বলি বিষয়টা ঠান্ডা মাথায় বুঝো, যে এই ব্যক্তিদের স্টেশনে দাঁড়াই ছিল, তার সাপেক্ষে যেই ব্যক্তিগুলো ট্রেনে ছিল তারা গতিশীল। ইজ ইট রাইট? হ্যাঁ, এটাই। আবার ধরো যে যেই ব্যক্তিগুলো ট্রেনে বসেছিল এবং যে ব্যক্তিদের বাইরে দাঁড়া ছিল, এখন ট্রেনে যে বসেছিল তারা কিন্তু স্থির ছিল। কেন স্থির ছিল? দেখো, কারণ হচ্ছে ট্রেনটা চলতেছে, ট্রেনের ভিতরে মানুষগুলো কিন্তু চলতেছে না, তারা কিন্তু স্থিরভাবে বসেই আছে। ঠিক আছে, দেখো ভালো করে বুঝো, ট্রেনটা চলতেছে এবং ট্রেনের ভিতরে মানুষগুলো কিন্তু স্থির, তারা কিন্তু চলতেছে না। তো ওই স্থির ব্যক্তিগুলোর জন্য যে ব্যক্তিটা বাইরে দাঁড়া ছিল, সেই ব্যক্তিটা কি? গতিশীল। অর্থাৎ একটা বস্তু সাপেক্ষে আরেকটা বস্তু যদি অবস্থান পরিবর্তন করে, তখন সেটা হচ্ছে ওই বস্তুটার সাপেক্ষে গতিশীল। লাইক মনে করো যে পৃথিবী ঘুরতেছে না, সূর্যকে কেন্দ্র করে অনেক বেশি গতিতে ঘুরতেছে। তো পৃথিবীর ভিতরে আমরা আছি না, তা আমরাও তো ঘুরতেছি, আমরাও তো স্থির নেই। তা আমরা যেহেতু ঘুরতেছি, তাহলে আমরা কিন্তু গতিশীল। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাইলে আমরা স্থির কীভাবে আছি? এখন এই স্থিরটা হচ্ছে আপেক্ষিকতা, মানে অর্থাৎ সূর্যের আপেক্ষিকতা বা সূর্যের আমরা যদি গ্যালাক্সির আপেক্ষিকতা ধরি, সেটার সাপেক্ষে আমরা হচ্ছে কি স্থির। অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থানটার উপর ডিপেন্ড করবে সেটা স্থিতি না গতি, মানে স্থিতিশীল না গতিশীল। ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার। আর যদি কনফিউশন থাকে তাহলে আবার ভালো করে দেখবা, আর নাহলে কমেন্টে জানাবা। আসো আমরা আজকে মেইন টপিকের মধ্যে প্রথম টপিকটা লিখলাম কি স্থিতি গতি। তাহলে আমরা এখন স্থিতি গতিতে যাব। ঠিক আছে, তা আমি স্থিতি গতিটা একটু লিখে নেই, দেন আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। আচ্ছা, এই স্থিতি গতিটার সংজ্ঞাটা দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। আশা করি স্ক্রিনশট দিয়ে নিছো। দেখো, এখানে সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, সময় সাপেক্ষে অবস্থান যদি পরিবর্তন না হয় তবে তা স্থিতি, আর হচ্ছে সময়ের সাথে যদি অবস্থান পরিবর্তন হয় তবে তা গতি। এখন প্রশ্ন আসতে পারে, দুইটা জায়গায় তুমি খেয়াল করো, একটা কথা এখানে আসছে, সেটা হচ্ছে অবস্থান। অর্থাৎ দুইটা বস্তুর স্থিতি গতি দুইটাই ডিপেন্ড করবে আসলে বস্তুটা সময়ের সাপেক্ষে বস্তুটার অবস্থানটা কি। এখন আমি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিয়েছিলাম, খেয়াল করছো? ট্রেনের এক্সাম্পলটা, পৃথিবীর এক্সাম্পলটা। অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে
এখানে এখানে দেখো সাপেক্ষিকতা আসলে আপেক্ষিকতা চলে আসে। আপেক্ষিকতা কি জিনিস? এখন তোমার প্রশ্ন আসতে পারে স্যার আপেক্ষিকতা কি জিনিস? দেখো আপেক্ষিকতা হচ্ছে যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট পরিমাপের নির্দিষ্ট মান বা নির্দিষ্ট অবস্থানের আপেক্ষিকতা। অর্থাৎ একটা জায়গায় তাৎক্ষণিক অবস্থানের যে অবস্থানটা বা যে তাৎক্ষণিক অথবা যে অবস্থা বা যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রিলেটিভিটি অথবা আপেক্ষিকতা। অর্থাৎ এইখানে দেখো ওই যে এক্সাম্পল দিলাম অবস্থানের উপর স্টেশনের সেলটা দাঁড়াইছিল বা তার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, অবস্থানের উপর ডিপেন্ড করে বস্তুটা স্থিতি কিনা গতি, এবং সেটা ওই আরেকটা বস্তুর সাপেক্ষে, হ্যাঁ, অল্টারনেটিভ একটা বস্তুর সাথে কম্পেয়ার করে সাপেক্ষে আমি কিন্তু ডিসাইড করবো বস্তুটা স্থিতি না গতি। তো ঠিক আছে, আসলে গতি নিয়ে বা বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলতে গেলে অনেকগুলো গতি আসে, আমি গতিগুলো লিখতেছি এবং তোমরা এই পাকে এটা একটু খাতায় উঠে নাও, ঠিক আছে? আসো আমি গতিগুলো লিখে নিই। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রকার গতি নিয়ে আমি কিছু লিখে রাখছি। তো আসলে দেখো এখানে কথাটা হচ্ছে যে গতি যদি প্রকারভেদ করি, আমি আগেই বললাম কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, দেখেন এটা আরেকটা বস্তুর সাপেক্ষে, হ্যাঁ। তো গতি যদি আমি বিভিন্নভাবে দেখি, তো গতিটা কিছুটা কয়েকটা ভাগে দেখা যায়। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সরলরৈখিক গতি, তারপর হচ্ছে চলন গতি, তারপর হচ্ছে ঘূর্ণন গতি, তারপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি, তারপর হচ্ছে সরল স্পন্দন গতি। এই পাঁচটা ডিভাইডে আমরা দেখি। এখন দেখো প্রশ্ন আসতে পারে কোনটাকে কি গতি বলবা। দেখো সরল রৈখিক গতি এটা খুবই সহজ একটা উদাহরণ। কোনো বস্তুকে যদি সমতল পৃষ্ঠ থেকে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সেটা যে গতিতে যাবে সেটা হচ্ছে সরল রৈখিক গতি। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ফুটবলকে কিক দাও, বলটা যদি সোজা অনেকটুকু যায় তাহলে এটা হচ্ছে সরলরৈখিক গতি। বা পৃথিবীর উপরে ধরো যদি তুমি 5 তলা ছাদের উপরে একটা ক্রিকেট বল ধরলাম, ধরে ছাদ থেকে নিচে ফেলে দিলাম, বলটা সোজা নিচে পড়লো, তাহলে এটা হচ্ছে কি সরলরৈখিক গতি। কারণ দেখো বলটা পড়ার সময় কিন্তু যায় না, অর্থাৎ অবস্থানে পরিবর্তন। ফুটবলটা যখন দিছো, ঠিক আছে, ফুটবল টার্ন নেয়, তুমি আস্তে করে যখন কিক দিবে সোজাই যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সোজা যাচ্ছে তখন সেটা সরলরৈখিক গতি। একটা দৃষ্টিকোণ থেকে সেটা আবার চলন গতি হবে ফুটবলের গতিটা, কারণ যখন ফুটবল কার্ভ করে যায় মানে ঘুরে যাচ্ছে বা হয়ে যাচ্ছে তখন সেটা আবার চলন গতি হবে। তো ওই এক্সাম্পলটাকে কমপ্লিকেটেড হওয়ার দরকার নেই, সিম্পলি চিন্তা করো যে একটা বস্তুকে মানে একটা সমতল পৃষ্ঠ থেকে যদি ধাক্কা দিই তাহলে সোজা যেদিকে যাচ্ছে, সোজা যে গতিটা সেটা হচ্ছে কি তোমার সরলরৈখিক গতি। আমি বললাম সমতল পৃষ্ঠে ধাক্কা দিয়ে দিলে যে গতিটা হবে সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি। আরেকটা এক্সাম্পল যদি তুমি দিতে পারো একদম সহজ পথে, মানে তুমি ধরো যে এখান থেকে 10 ফিট রাস্তা সোজা হেঁটে চলে গেল বা সোজা কোনো বস্তু গেল, তখন সেটা কি হবে সরলরৈখিক গতি হবে, ঠিক আছে? তো বইতে সংখ্যাটা দেখবে একটা ভালো করে। তারপর হচ্ছে ঘূর্ণন গতি, এখানে একটু সমস্যা থাকে। ঘূর্ণন গতি আর হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে একটু হালকা ডিফারেন্স থাকে, তা আমি সেটা আলোচনা করবো অবশ্যই। ঘূর্ণন গতিটা হচ্ছে কি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বৃত্তাকার অংশে নির্দিষ্ট দৈর্ঘ্যের দূরত্ব রেখে কোনো বস্তু বারবার মানে ঘোরা, বারবার মানে বৃত্তাকার পথে ঘোরাটা বৃত্তাকার পথে যাওয়া, বৃত্তাকার গতিপথ নির্ণয় করাটা হচ্ছে ঘূর্ণন গতি। ফর এক্সাম্পল, তুমি ফ্যানের পাখাটা দেখো একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতেছে। দেখো সিএনজির চাকা তুমি কল্পনা করো, সিএনজি চাকা, গাড়ির চাকা, তারপর তুমি ধরো যে লাইক একটা হচ্ছে সাইকেলের চাকা, এগুলো যে দেখো এদের গতিগুলো হচ্ছে কি মানে বৃত্তাকার পথে বারবার ঘুরে ঘুরে যাচ্ছে, তাহলে এটা ঘূর্ণন গতি হবে। অর্থাৎ একটা বৃত্তাকার পথে কোনো বস্তুর বারবার পর্যাবৃত্ত যে বৃত্তাকার পথে ঘূর্ণন যে গতিটা, আপনি বৃত্তাকার পথে যে গতিটা সেটা হচ্ছে বেসিক্যালি কি ঘূর্ণন গতি, ঠিক আছে? তারপর হচ্ছে চলন গতি। আমি একটু আগে বলছিলাম যে তোমাকে বলছিলাম সরলরৈখিক গতি, তো ওইটার সাথে চলন গতিটার পার্থক্যটা কি, মানে আমি যখন কোনো বস্তু সোজা যাচ্ছে তখন সেটাকে সরলরৈখিক গতি বলছে, কিন্তু কোনো বস্তু গতি যদি কিছুক্ষণ উপরের দিকে গেল আবার হালকা নিচে নামলো আবার উপরের দিকে গেল, একটা নির্দিষ্ট ব্যালেন্স রাখলো না। লাইক আমি একটা চিত্র তোমাকে বোর্ডে দেখাই, তুমি একটু খেয়াল করো। মনে করো যে একটা বস্তুর গতি এভাবে গেল এভাবে গেল এভাবে গেল, মানে একটা ব্যালেন্স নাই, কিন্তু এখান থেকে শুরু করে আবার কিন্তু নিচে আসে নাই, সে একটা জাস্ট গতিপথটা সোজা না রেখে একটু কি করছে অবস্থান পরিবর্তন করে গেছে, তখন সেটাকে আমরা কি গতি বলবো, চলন গতি বলবো। যেমন তুমি যদি আকাশে প্লেন চলা দেখো তাহলে প্লেনটা কিন্তু একটু আঁকাবাঁকা করে যাচ্ছে। আর তুমি যদি এর থেকে কাছে একটা এক্সাম্পল দেখতে চাও, তুমি আকাশে একটা ঘুড়ি উড়ে দিলা, ঘুড়িটা কিন্তু কিছুক্ষণ পথের দিকে কিছুক্ষণ পথের দিকে কিছুক্ষণ পথের দিকে কিছুক্ষণ পথের দিকে একটা সামনের দিকেই যাচ্ছে, কিন্তু তার গতির যে একটা ভেরিয়েশন সৃষ্টি হচ্ছে, মানে অবস্থানের বারবার যে দিক পরিবর্তন করতেছে, তাহলে সেটা হচ্ছে কি গতি, চলন গতি, ঠিক আছে? এবার আসলে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে, বোর্ডের আমার চিত্রটা একটু দেখার চেষ্টা করো, যদিও চিত্রটা সুন্দর হবে না, তারপরে তুমি ট্রাই করে যে বোঝা, একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সময় বারবার একই দিকে অতিক্রম করাটা হচ্ছে কি গতি, পর্যাবৃত্ত গতি। ফর এক্সাম্পল, ঘড়ির যদি তুমি মিনিটের কাঁটাটা খেয়াল করো, 12 থেকে ঘুরে আবার 12তে আসতেছে, 12 থেকে ঘুরে আবার 12তে আসতেছে, তো ঘড়ির কেন্দ্র থেকে এবং এ পর্যন্ত মিনিটের কাঁটার দূরত্ব কিন্তু সেম, সে বারবার ঘুরে। তারপর ফ্যানের পাখাটা যদি তুমি খেয়াল করো, কল্পনা করো ফ্যানের পাখার যে একটা পাখার একটা অংশ যদি বা একটা ডানা যদি তুমি দেখো, সে কিন্তু ঘুরে আবার ওই জায়গাতে আসতেছে। তো কখনোই তুমি খেয়াল করো না ঘড়ির কাঁটাটা 60 সেকেন্ডের যে কাঁটাটা বারবার ঘুরে ঘুরে আসতেছে, এই কাঁটাটা কখনো 59 সেকেন্ড হচ্ছে না, আবার কখনো 61 সেকেন্ড হচ্ছে না।
খেয়াল করছো, বরাবর 60 সেকেন্ড যাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব থেকে বৃত্তাকার পথে বারবার একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করলে, একটা নির্দিষ্ট বিন্দু ফিক্সড একটা বিন্দু থাকবে, সেটা অতিক্রম করলে সেটা হচ্ছে কি গতি? পর্যাবৃত্ত গতি। কোনো গতি ক্ষেত্রে বিন্দুটা যদি ফিক্সড থাকে, হ্যাঁ, কখনো এই বিন্দু অতিক্রম করতে পারে, কখনো এই বিন্দু অতিক্রম করতে পারে, কখনো এই বিন্দু অতিক্রম করতে পারে, বাট তোমাকে যদি পর্যাবৃত্ত গতি বলে তাহলে একটা পর্যায়ে বারবার যাচ্ছে, তাহলে সেটা হবে কি গতি? পর্যাবৃত্ত গতি। আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে। আসো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা তোমরা পানি চ্যাপ্টারে গেলে এখানে পানি চলনে গেলে এখানে পাবে স্পন্দন গতি। অর্থাৎ আমি যদি একটা গ্রাফের মতো চিত্র আঁকার চেষ্টা করি তাহলে চিত্রটা হবে এরকম। ধরো যে গতি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গিয়ে একটা পর্যায় সম্পন্ন করবে। খেয়াল করো, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গেছে, তাহলে এই সার্কেলটা যদি তুমি এখানে কল্পনা করো তাহলে এটা একটা সার্কেল হচ্ছে, অর্থাৎ একটা পর্যায় সম্পন্ন হচ্ছে। তাহলে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে গিয়ে যদি কোনো পর্যায় সম্পন্ন করে তখন সেটাকে তখন সরল স্পন্দন গতি বলে। আর একটা উদাহরণ দিতে পারে সরল দোলকের গতি বা দোলনায় দুলতেছে এরকম শিশুর গতি। তুমি যদি খেয়াল করো সরল দোলকের গতিটা কিরকম হবে, ধরো যে আমি একটা সরল দোলক অঙ্কন করলাম, এখান থেকে একটা বিন্দু এখানে যাচ্ছে, আবার এখান থেকে পুনরায় এখানে আসতেছে। খেয়াল করো তুমি, বারবার সে এক জায়গায় যাচ্ছে আবার আসতেছে, এই যে পুনরায় দুইবার এখান থেকে এখানে এসে সর্বোচ্চ গতিতে পৌঁছায় আবার কমতে 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 আবার সর্বোচ্চ গতিতে পৌঁছানো, এরকম বারবার করে আসতেছে। তুমি দুইটা গতিকে কল্পনা করলে একটা পর্যায় সম্পন্ন করতেছে, এটাও এক ধরনের কি গতি? সরল স্পন্দন গতি। আশা করি এই 5টা গতিতে তুমি ক্লিয়ার। আর আমি যতগুলো এক্সাম্পল এখানে দিছি, যতগুলো উদাহরণ দিছি, তোমরা নতুন নতুন উদাহরণগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে? তো স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমরা ভেক্টর স্কেলার রাশি নিয়ে আলোচনা করব। আসো এখন আমরা আলোচনা করব হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো বোর্ডে আমি স্কেলার রাশি ভেক্টর রাশি একটা মানে কোনো একটা মডিফাই করার জন্য মানে গ্রাফস করার চেষ্টা করছি, কিন্তু আমি এখন ডিটেইলস আলোচনা করব। তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আশা করি দিয়ে নিছো। দেখো স্কেলার রাশি বলতে কি বোঝায়? যখন কোনো রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তখন সেটা হচ্ছে স্কেলার রাশি, আর যখন কোনো রাশি মানের সাথে সাথে দিকটারও প্রয়োজন হয় তখন সেটাকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। ফর এক্সাম্পল আমি তোমাকে একটা উদাহরণ দিই স্কেলার রাশি কি। আমি বললাম যে একটা বস্তুর ওজন হচ্ছে 2 কেজি, ঠিক আছে, অথবা আমার কাছে এই বোর্ডটার দৈর্ঘ্য হচ্ছে 2 ফিট, এই বোর্ডটার দৈর্ঘ্য হচ্ছে 2 ফিট, আলটিমেটলি 2 ফিট হবে না, বেশি হবে বা কম হবে, আমি জাস্ট বলতেছি যে এটা হচ্ছে 2 ফিট। খেয়াল করো এখানে এগুলো কিন্তু শুধু মান দ্বারা প্রকাশ করতে পারতেছি। বা আমি যদি বলি এখন 10টা বাজে, তাহলে এটা সময়টাকে আমি শুধু সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি, শুধু একটা মান, ঠিক আছে? তো এরকম আরো এক্সাম্পলগুলো তুমি যদি দেখো, যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ। দ্রুতিটা আমি পরে একটু আলোচনা করতেছি ডিটেলস। তারপর হচ্ছে কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। এবং তাপমাত্রা কি, ধরো যে আজকের তাপমাত্রার কথা আমি বললাম যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এটা মাত্র শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে পারছি। তো যে জিনিসগুলোকে শুধু মানের উপর ডিপেন্ড করে মান দ্বারা প্রকাশ করা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যেগুলোকে মান এবং মানের সাথে সাথে একটা দিকও লাগবে, শুধু মান দিয়ে সেটাকে ক্লিয়ার বোঝা যাবে না, সেটা হচ্ছে ভেক্টর রাশি। ফর এক্সাম্পল তোমরা এখানে দেখো, সরণটা আমি একটু পরে আলোচনা করতেছি। বস্তুর ওজন, হ্যাঁ, এখন ওজন হচ্ছে ওজনের সাথে অভিকর্ষ ত্বরণ আছে, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করবো, আমি এখানে আলোচনা করতেছি না। ব্যাগ এবং বল নিয়ে যদি এক্সাম্পল দিই, এটাও নেক্সট চ্যাপ্টারে বল নিয়ে একটা বিশাল টপিকই আছে। তারপর আমি একটু বলি, আমি বললাম যে একটা গাড়ি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে। খেয়াল করো 2 মিটার পার সেকেন্ড ব্যাগে, অর্থাৎ এখানে কিন্তু মানের সাথে সাথে বস্তুর দিক তারা দরকার হচ্ছে। এখন কেন দেখো, এখন তোমার পরবর্তীতে প্রশ্ন আসবে বস্তুটা কোন দিকে যাচ্ছে। সহজ এক্সাম্পল, আমি যদি বলি 2 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, সে কোনো না কোনো দিকেই যাচ্ছে। ব্যাগ যদি হয় কোনো না কোনো দিকেই লাগবে, ব্যাগটা তো স্থির থাকবে না। 2 মিটার পার সেকেন্ড হয় এদিকে যাবে, নাইলে ওইদিকে যাবে, নাইলে এদিকে যাবে, যে কোনো একটা ডিরেকশনে সে যাবে। এখন ডিরেকশন বেঁধে কিন্তু আবার অনেকগুলো আছে, সেটা পরে সাপ্লাই ডিটেলস আলোচনা করবো। এখন শুধু জেনে রাখো যে শুধু ব্যাগ বলতে শুধুমাত্র মান দিয়ে হবে না। 2 মিটার পার সেকেন্ড, যেমন আমি এখানে বলছিলাম যে সময় 10টা বাজে, শুধু মান, এখানে কিন্তু আর কোনো কোশ্চেন নাই কোন দিকে যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে। বাট আমি যদি ব্যাগটা বলি তখন সেখানে তোমার কি দরকার হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ যে কোনো একটা দিকে সে যাচ্ছে, অর্থাৎ এটা যেন একটা দিকের দরকার হচ্ছে। তো যে সকল মানের ক্ষেত্রে, যে সকল রাশির ক্ষেত্রে মান এবং দিক বোথ নিডেড, দুইটাই দরকার, সেগুলোকে আমরা কি রাশি বলবো? ভেক্টর রাশি বলবো। আশা করি এক্সাম্পলগুলো তোমরা ক্লিয়ার। আর বইতে তোমরা যদি দেখো তাইলেও পাবা, তো বইতে ক্লিয়ারলি ডিটেলস আলোচনা নাই, আমি এই সংখ্যাগুলো যেভাবে বলছি এভাবে উঠাই নিবা, ঠিক আছে? তো আসো পরবর্তী টপিক গুরুত্ব সরণ নিয়ে একটু আমরা আলোচনা করি। তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না, এটা স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তী টপিকে যাবো। আসো এখন আমরা আলোচনা করবো হচ্ছে দূরত্ব এবং সরণ। আমি যদি দূরত্বকে ইংলিশে একটু ইংলিশটা একটু দেখি, সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স, আর যদি সরণ দেখি তখন সেটা ডিসপ্লেসমেন্ট। যদিও আমরা কথাগুলোকে মুখে বলার সময় এভাবে ডিফারেন্ট দেখি না, বাট একটা কথা মনে রাখবো, আমরা এখন ফিজিক্স পড়তেছি, অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে সব কিছুকে আমরা ছোটো ছোটো করে এবং
সূত্র এবং টপিক এবং যুক্তির সাহায্যে সেটা প্রমাণ দেখাইতে হবে। হ্যাঁ, প্রমাণ দেখাবো, সেই জন্য আসলে বলা, যেমন আমি এখানে আগেই লিখে রাখছি, দূরত্ব হচ্ছে ডিসটেন্স আর সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন বেসিক্যালি কথা হচ্ছে যে দুইটাই হচ্ছে ডি, দুইটার একটা হচ্ছে ডি, দুইটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো। এখন আমি যদি ফর এক্সাম্পল তোমাকে একটু গ্রাফিক্যালি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, দূরত্ব কি সরণ কি। আচ্ছা, একটা সংখ্যা হচ্ছে দূরত্বটা হচ্ছে যে কোনোভাবে বস্তুর অবস্থান পরিবর্তনটা হচ্ছে দূরত্ব, আর সরণ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব, মানে সবচেয়ে ছোট যে দূরত্বটা হবে সেটা হচ্ছে সরণ। মানে সবচেয়ে ছোট যে অবস্থানটা হবে বা দূরত্বটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি কি সরণ। এখন আসলে আমরা যদি একটা গ্রাফিক্যালি তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। মনে করো যে এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, ঠিক আছে। তো এ থেকে বিতে বস্তুটা আমি যদি খেয়াল করি হাজার ভাবে যাবে। আমি যদি এটা দূরত্ব দেখে হাজার ভাবে যাওয়া সম্ভব। লাইক ফর এক্সাম্পল তুমি যদি খেয়াল করো এ থেকে বিতে সে হাজার ভাবে কীভাবে যাবে। মনে করো যে প্রথমে সেইভাবে গেল, যাইতে পারে না, কিছু বলা হয় না স্কুলের জন্য বাচ্চা থাকে, স্কুলের জন্য যায়, রাস্তার এই পাশে চিপা চাপা সব ঘুরে গেলে স্কুলে যায়। আসলে তো এরকম নাকি নাই, সোজা রাস্তা থাকে। ধরো যে বাসায় এখানে স্কুল এখানে, সে ঘুরে রাস্তা দিয়ে আসে। বা তোমরা যখন ক্লাস থেকে ধরো যে মানে বাথরুমে যাওয়ার জন্য অনুমতি নাও, তো কী করো, সব প্রত্যেকটা ক্লাসের দরজা দিয়ে উকি মারো, যে এই পাশে বসে দূরে যাও, তো এরকম মতো যাইতে পারো বেসিক্যালি, ঠিক আছে না। এটা একভাবে যাইতে পারো। আবার ধরো যে তোমরা এইভাবে যাইতে পারো, আবার এইভাবে যাইতে পারো, ঠিক আছে। অর্থাৎ যে কোনোভাবে ঘুরে গেলে যাওয়াটাই হচ্ছে বেসিক্যালি দূরত্ব। এখন দেখো আরেকভাবে যাইতে পারো, এটা আমি একটু ইন্ডিকেট করে দিই। আরেকভাবে যেতে পারো, এইভাবে যেতে পারো, সোজা এইভাবে যেতে পারো, সোজা, মানে কোনো দিকে ঘুরে ফিরে না করে সোজা ডিরে যেতে পারো। এখন এই সবগুলো যাওয়ার পথে আরও অনেকভাবে হাজার যাওয়া সম্ভব, হাজার যাওয়া সম্ভব এ থেকে বিতে। কিন্তু তুমি খেয়াল করো এইখানে যাওয়ার মধ্যে সবচেয়ে কম দূরত্বের কোনটা, এ থেকে বি, যে লাল দাগটা দিয়েছি এটা সবচেয়ে কম দূরত্বে গেছে না, সবচেয়ে কম। আমি যদি এটাকে ধরি যে এটা হচ্ছে তোমার 10 মিটার, এটা হচ্ছে তোমার 15 মিটার, আর এটা হচ্ছে তোমার ধরো 12 মিটার, আর এটা হবে বেসিক্যালি তুমি কেন দিকে খেয়াল করো, এটা হচ্ছে তোমার 8 মিটার। দেখছো, তাহলে দূরত্বটা তুমি খেয়াল করো, সবচেয়ে ছোট দূরত্ব কোনটা ছিল, 8 মিটার ছিল। অর্থাৎ এই এ থেকে বিতে সবচেয়ে ছোট দূরত্ব যেটা, সেটাকে আমরা কি বলবো, সরণ বলবো, মানে ডিসপ্লেসমেন্ট বলবো, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটা বলবো। আর বাকিগুলো সবগুলো হচ্ছে কি দূরত্ব। আর এটা সবাইকে ডি দ্বারা প্রকাশ করবে। আশা করি দূরত্ব আর সরণের মধ্যে তোমাদের যে কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে। আমরা পরে আলোচনা করবো দ্রুতি এবং বেগ। তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, স্ক্রিনশটটা দিয়ে নাও। আর অবশ্যই কমেন্টে জানাই দিবা বুঝতে পারছো কিনা, বা একটা উদাহরণ দিয়ে দিবা। আসো আমরা একটু আগে তোমাকে যখন স্কেলার এবং ভেক্টর এক্সাম্পল দিচ্ছিলাম, আমি বলতেছিলাম যে দূরত্ব এবং সরণ বলবো এবং দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করবো। তো আসো দ্রুতি এবং বেগ নিয়ে একটু আলোচনা করি। সংজ্ঞাটা যদি তুমি একটু খেয়াল করো, এটা এই দুটার মধ্যে ছোটোখাটো কিছু একটু ডিফারেন্ট আছে। ছোটোখাটো ডিফারেন্ট যদি আমরা ধরতে পারি তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এই ছোট্ট ডিফারেন্টটাই ধরা হচ্ছে মূল কাজ। এটা ধরতে পারলেই পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি লেখছে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে কি বলে, দ্রুতি বলে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আচ্ছা, দ্রুতি ইংরেজি হচ্ছে স্পিড, বেগ ইংরেজি হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটিটা এই জন্য দুটোকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর ভি সমান ডি বাই টি, মানে ডিসটেন্স বাই টাইম, আর ভি সমান স্পিড বাই টাইম, মানে এস বাই টি। আর বেগ হচ্ছে কি, দেখো সময়ের সাথে পরিবর্তনের হারকে কি বলে, সময়ের সাথে সরণের পরিবর্তন হারকে কি বলে, বেগ বলে। এটা মাথায় রাখতে হবে, একটা সরণের পরিবর্তন আর এটা হচ্ছে দূরত্বের পরিবর্তন। দুইটা কথা একটু ভালো করে বোঝাও যে স্যার ডিফারেন্টটা কি, আপনি এখানে ডিফারেন্টটা কি পাচ্ছেন, বা এখানে যে একটা সার্টেন ডিফারেন্ট আছে, সার্টেন ডিফারেন্ট আসলে বেসিক্যালি কি এখানে। দেখো এটা তো আমরা বুঝেই গেছি, এটা স্কেলার রাশি, আর স্কেলার রাশি হলে নির্দিষ্ট কোনো দিক নেই। আর এটা আমরা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি নিচে দিক ও মান আছে। এখন তুমি যদি খেয়াল করো যে সংজ্ঞাটার মধ্যে কিন্তু এখানে পার্থক্যটা আছে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে, দ্রুতি বলে। অর্থাৎ এটা যে দ্রুতিটা, অর্থাৎ আমি যদি বলি একটা ছেলে 20 সেকেন্ডে 10 মিটার গেছে, তো 20 সেকেন্ডে 10 মিটার গেছে, আমি কিন্তু দিকটা বলি নাই। হ্যাঁ, আমি কিন্তু তাকে দিকটা বলি নাই কোন দিকে গেছে বা কোন দিকে যাবে সে। এটা জাস্ট আমি তাকে একটা মান বুঝাইছি, ছেলেটার ব্যাগটাকে বুঝাইছি, সে এত ব্যাগে গেছে, বা সে প্রথম 20 সেকেন্ড ধরে এতটুকু গেছে, তো তার ব্যাগটাকে আমি প্রকাশ করছি। তো এই যখন প্রকাশ করছি, এটা কিন্তু আমি কিন্তু তাকে সাইন্টিফিকলি প্রমাণ দেখানোর দরকার হয় না, তখন এটা হচ্ছে কি দ্রুতি। কিন্তু আমি যদি একটা গ্রাফ আকারে তোমাদেরকে ব্যাগটা বুঝাইতাম। আচ্ছা, আমি ব্যাগ নিয়ে একটু আলোচনা করবো। যখন ব্যাগের কথা আসে তখন আরো দুইটা কথা আছে, সুষম ব্যাগ
অসমবেগ, তখন এটা একটু ক্লিয়ার হবে। আর যদি দ্রুতির কথা আসে, তোমরা যখন বোর্ড বইতে তাৎক্ষণিক দ্রুতিটা উল্লেখ নাই, তবে অবশ্যই তোমরা ক্রিয়েটিভ কোশ্চেনগুলোতে পাবা। আর হচ্ছে তুমি যদি লাস্ট ইয়ারের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দেখো বা এর আগে তুমি যদি এক্সামের কোশ্চেনগুলো দেখো, তখন মাঝে মধ্যে একটা কথা আসে, তাৎক্ষণিক দ্রুতি কি। তো তাৎক্ষণিক দ্রুতি কি দেখো, আচ্ছা দ্রুতিটা আমরা বলছি না, তাৎক্ষণিক দ্রুতি নিয়ে আমি একটু দেখাই তোমাদেরকে। তাৎক্ষণিক দ্রুতি এটা স্পেসিফিক টাইম বোঝাবে, হ্যাঁ তাৎক্ষণিক দ্রুতি। এটা একটু বলে রাখি, কথা যেহেতু আসছে, তাৎক্ষণিক দ্রুতি এই কথাটা একটু বেশি আছে। তাৎক্ষণিক দ্রুতি কি, আমি একটাকে বললাম না, একটা ছেলে 20 সেকেন্ডে 2 মিটার গেল, বা 5 সেকেন্ডে সে 2 মিটার পার সেকেন্ড গেছে, কিন্তু আমি যদি বলি পঞ্চম সেকেন্ডে কতটুকু গেছে, স্পেসিফিকলি পঞ্চম সেকেন্ড, তার মানে প্রথমে 1 2 3 4 সেকেন্ডে কোথায় গেছে সেটা না, শুধুমাত্র 5 নাম্বার সেকেন্ডে সে যতটুকু গেছে, সেই স্পেসিফিক দূরত্বটা যেটা যে দূরত্বটা বলবা, সেটা হচ্ছে তোমার তাৎক্ষণিক দ্রুতি, স্পেসিফিক টাইম। আমি যদি বলি 3rd সেকেন্ডে সে কতটুকু গেছে, 3rd সেকেন্ডে কতটুকু গেছে, তার মানে 3 নাম্বার সেকেন্ডে। এক্ষেত্রে তুমি টোটাল সে 1 ঘন্টা চলাফেরা করছে সেটা তোমাকে কাউন্ট করতে হবে না, শুধু 3 নাম্বার সেকেন্ডে। তখন এটাকে আমরা বলবো যে ডেল ডি বাই ডেল টি। এই ডেল্টার ব্যাপারটা ডেল্টার ব্যাপারটা তুমি পরে পাবা। তো এটা হচ্ছে স্পেসিফিকলি বোঝানোর জন্য বেসিক্যালি এটা প্রকাশ করা হয়, মানে একটা স্পেসিফিক টাইম, নির্দিষ্ট টাইম বলে দেওয়া হবে, সেই টাইমে যে দূরত্বটা সেটা হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি। এবার আসো ব্যাগ নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে আরো দুইটা ব্যাগ চলে আসে সামনে। একটা হচ্ছে সুষম ব্যাগ আর একটা হচ্ছে অসম ব্যাগ। একটা হচ্ছে সুষম ব্যাগ আর একটা হচ্ছে অসম ব্যাগ। এটা আমি যদি তোমাকে এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো যে এখান থেকে এ থেকে একটা বস্তু যাত্রা শুরু করে বি সি ডি, 4টা বিন্দু আছে, এ থেকে যাত্রা শুরু করে সে বি সি ডি তে আছে। তো প্রত্যেক ক্ষেত্রে সময় হচ্ছে কত সেকেন্ড, 5 সেকেন্ড করে। কত সেকেন্ড, 5 সেকেন্ড করে। তো 5 সেকেন্ডে প্রথম মিটার থেকে সে কত মিটার গেল, 10 মিটার গেল, তারপর গেল কত 20, তারপর গেল কত 30 মিটার, মানে প্রতি 5 সেকেন্ডে সে 10 মিটার করে গেছে। প্রতি 5 সেকেন্ডে কত মিটার করে গেছে, 10 মিটার করে গেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তখন সেটা হচ্ছে কি সুষম ব্যাগ। আর যদি অসম ব্যাগটা দেখো, তাহলে এটা হচ্ছে যে মানে এখানে ধরো যে সে 5 সেকেন্ডে 10 মিটার গেল, আর এখন 4 সেকেন্ডে সে গেল হচ্ছে তোমার 9 মিটার, ঠিক আছে। আবার ধরো যে সে 6 সেকেন্ডে গেলে হচ্ছে তোমার 15 মিটার, যাই যাক না 16-17 মিটার, 17 মিটার গেছে। তো বেসিক্যালি সে একটা সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু দেখো নির্দিষ্ট সময় কিন্তু যায় না, অর্থাৎ সময়ের পরিবর্তন হচ্ছে অবস্থানের পরিবর্তন। আর যদি সবসময় যদি তুমি 5 সেকেন্ড দাও তাও কোনো সমস্যা নেই, মনে করো যে প্রতি 5 সেকেন্ড পর তুমি কাউন্ট করলাম, কিন্তু তার অবস্থানের পরিবর্তন হবে, একবার সে 10 মিটার গেল, একবার 9 মিটার গেল, একবার 17 মিটার গেল, এভাবে সেই অবস্থানে বারবার মানে নির্দিষ্ট অবস্থান না, মানে একবার দূরত্ব বাড়ছে একবার কমছে, তখন সেটাকে অসমবেগ বলবে। এটা যদি গ্রাফে তুমি দেখাইতে চাও, আচ্ছা চকের বিষয়টা, চক এবং ম্যাথের টপিকটা আমরা আরেকটা ক্লাসে ডিসকাস করবো। তারপরে যদি গ্রাফে তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে তোমার ধরো যে লাইক, এদিকে হচ্ছে স্পিড, আর এদিকে হচ্ছে টাইম, যদি আমি হিসাব করি তাহলে সুষম ব্যাগটা হবে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব যাবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব যাবে। আর আমি যদি অসম ব্যাগটা রাখি, এটা হচ্ছে সুষম ব্যাগের জন্য, আর আমি যদি অসম ব্যাগটা রাখি তাহলে দূরত্বটা হবে এরকম, হোয়াটএভার যাই হোক এরকম একটা অবস্থান যাবে, অর্থাৎ একবার বাড়বে একবার কমবে, সময়ের সাথে সাথে একবার বাড়বে একবার কমবে, নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থাকবে না, তখন সেটা হচ্ছে অসম ব্যাগ। আশা করি ব্যাগ এবং দ্রুতি নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে। চলো আমরা নেক্সট ত্বরণ এবং মন্দনে যাবো। তোমরা এটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আর প্রথমে তো দিয়ে নিশ্চয়ই ইনশাল্লাহ। আসো এখন আমরা ত্বরণ আর মন্দন নিয়ে আলোচনা করব। আমরা যদি ত্বরণের সংজ্ঞাটা বলি, তাহলে কথাটা হচ্ছে এরকম, সরণের সাথে বস্তু ব্যাগের পরিবর্তন হারকে কি বলে, ত্বরণ বলে। অর্থাৎ ব্যাগের পরিবর্তনটা বাড়তে থাকবে, আবার সময়ের সাথে সাথে বস্তুর ব্যাগের যে পরিবর্তন এটা একবার বাড়তে থাকবে, অথবা ব্যাগের পরিবর্তনটা কী হবে, কমতে থাকবে। যে কোনো একটা কিছু হলে সেটা ত্বরণ বলবো। তো ত্বরণ মন্দন দুইটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা অ্যাক্সিলারেশন, এই জন্য এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এ দ্বারা প্রকাশ করলে এটাকে কিউ এ প্রকাশ করবে, এ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, আর এখানেও আমি এ করে লিখব বি মাইনাস ইউ বাই টি। তো তোমরা এটা দেখে সূত্রটা দেখেই বুঝতে পারছো, এটা একটা কমন সূত্র, বহুল আলোচিত সূত্রগুলোর মধ্যে একটা ফিজিক্সের, এবং সবচেয়ে মজার হচ্ছে প্রথম যে সূত্রগুলো তোমরা পাও, প্রথম সূত্রগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। তো এ সমান বি মাইনাস ইউ বাই টি। তো ব্যাগটা যেমন শেষ ব্যাগ, আর ইউ হচ্ছে আদি ব্যাগ, আর টি হচ্ছে আলটিমেটলি তোমার সময়। যদি সময়ের সাথে সাথে ব্যাগটা বাড়তে থাকে, মনে করো যে সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, তখন সেটা হবে ধনাত্মক ত্বরণ। আর যদি সময়ের সাথে সাথে ব্যাগ কমতে থাকে, মাইনাসের দিকে যায়, তখন সেটা হবে কি ঋণাত্মক, তার মানে সেটা হচ্ছে মন্দন। অর্থাৎ আমি বলতে পারি ত্বরণের মান যেটা হবে সেটা হবে পজিটিভ, আর হচ্ছে মন্দনের মান যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ ধরো যে
মান 10 থেকে কমে 8, 8 থেকে কমে 6, 6 থেকে কমে 7, অর্থাৎ নির্দিষ্ট সময়। আর এটা যদি 10 থেকে বেড়ে 12, 12 থেকে বেড়ে 14, 14 থেকে বেড়ে 16 হয়, তখন এটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ ত্বরণের মানটা হচ্ছে সময়ের সাথে সাথে বাড়বে আর মন্দনের মানটা হচ্ছে সময়ের সাথে সাথে কমবে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবগুলো টপিক তোমাদের কাছে ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি টপিক নিয়ে আলোচনা করবো। ক্লাসের সাথে থাকো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।